আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ পরপর ২ দিন এবং ২ রাতে আমাদের দেশে এবং দেশের বাইরে সম্ভাব্য কী বিষয় ঘটতে পারে, যা কিনা আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দিতে পারে। সেই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করার চেষ্টা করব। তার আগে দৃশ্যমান যে খবর, সেই খবরগুলো বলে নেই। প্রথমে ইসলামাবাদে যে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছিল, সেটি ভেস্তে গেছে। আমেরিকার প্রতিনিধি দল আমেরিকা চলে গেছে, ইরানের প্রতিনিধি দল ইরানে চলে গেছে এবং তারা এখনো পর্যন্ত নেতিবাচক কোনো কথা বলেননি। যে কথাগুলো বলেছেন মার্জিত। ইরান বলেছেন যে আমেরিকা যে বিশ্বাস করব, সেই বিশ্বাসের কোনো হেতু ছিল না, কারণ ছিল না। তারা আলোচনার সময় তাদের কথাবার্তা, আচার আচরণ দ্বারা আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি যে তাদেরকে বিশ্বাস করা যায়। অন্যদিকে আমেরিকা যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যে এই যুদ্ধের মাধ্যমে তারা যে বিষয়গুলো পাননি, আউট অফ দেয়ার অ্যাচিভমেন্ট, সেই বিষয়গুলো তারা এখন এই শান্তি আলোচনা অন্তর্ভুক্ত করেছেন এবং তারা দাবি দাওয়া পেশ করেছেন। মানে যেমন তাদের টাকা ছেড়ে দিতে হবে, হরমুজ প্রণালীতে তাদের যাকে বলা হয় একছত্র আধিপত্য থাকবে, তারপর তাদের যে পরমাণু কর্মসূচি, এই পরমাণু কর্মসূচি তারা চালাবে এবং কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া। তার আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন যেটা আছে, তার যে সদস্য পদ হিসেবে তারা যে চুক্তিবদ্ধ ছিল, সেখান থেকে তারা বের হয়ে আসবে। এরকম আরও অনেক কথাবার্তা তারা বলছে, যেটা আমেরিকার আচরণে বোঝা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থা খুবই গুরুতর। লাখ লাখ মানুষ যুদ্ধ বন্ধ করার জন্য রাস্তায় নেমে এসেছে। তারা ইরানের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না, তারা লেবাননের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে না। এবং এটা ইসরায়েলের জন্য এই প্রথমবার এই যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনে রীতিমতো একটা অবমাননাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। ইসলামাবাদে ইসরায়েলকে রাখা হয়নি। এর আগেরবার যখন যুদ্ধ হয়েছিল, তখন নেগোসিয়েশনের যে কথাবার্তা, সেটা হয়েছিল কায়রোতে। তো সেখানে সরাসরি ইসরায়েল না থাকলেও ইসরায়েলের উপস্থিতি বা অংশগ্রহণ মেনে নেওয়া হয়েছিল। এবার এটা মেনেই নেওয়া হয়নি। এটা বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের জন্য খুবই অবমাননাকর। দ্বিতীয়ত হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের যত শক্তি আছে, তারা এই যুদ্ধটিকে 2টা ভাগে বিভক্ত করে ফেলেছে। প্রথম যুদ্ধ হলো যে ইরান ভার্সেস আমেরিকার যে যুদ্ধ, এটা আমেরিকা এবং ইরানের মধ্যে একটি চুক্তি হবে এবং এটা স্বতন্ত্রভাবে করার জন্য ইসরায়েলের কোনো রকম এখানে অংশগ্রহণ নেই। অন্যদিকে ইসরায়েল লেবাননে যে যুদ্ধ করেছে বা আক্রমণ করেছে, সেই ব্যাপারে লেবাননের সাথে হিজবুল্লাহর সাথে বসে শান্তি চুক্তি করার ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের পক্ষ থেকে মারাত্মকভাবে চাপ তৈরি করা হয়েছে। অনেকটি ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে। সেটি হলো যে এই পুরো যুদ্ধের প্রায় 1.5 মাস, পুরো সময়টি মধ্যপ্রাচ্যের দেশসমূহ ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা রিঅ্যাকশন দেখায়নি। ডোনাল্ড ট্রাম্প এবং যাকে বলা হয় ইসরায়েল নেতানিয়াহু, তারা প্রাণান্ত চেষ্টা করেছিল আরব রাষ্ট্রগুলোকে জড়ানোর জন্য। এই জন্য তারা অনেকগুলো আত্মঘাতী হামলা চালিয়েছিল। সৌদি আরবের অনেকগুলো পেট্রোল পাম্প, মানে পেট্রোল পাম্প নয় ঠিক, অনেকগুলো যে পেট্রোলিয়াম যে তাদের সেক্টর রয়েছে, পেট্রোলিয়াম শোধনাগার, জ্বালানি শোধনাগার, সেখানে তারা হামলা চালিয়েছে। ইরান বলছে এগুলো আমরা চালাইনি, এগুলো আমেরিকা চালিয়েছে। তারপর কাতারে, এরপরে দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে বহু আক্রমণ তারা করেছে। আমেরিকা এবং ইসরায়েল মূলত ইরানকে এই যুদ্ধে কোণঠাসা করার জন্য এবং আরব বিশ্বে একটা আরব জাতীয়তাবাদ গড়ে তোলার জন্য, কিন্তু সেটি হয়নি। যে কোনো কারণ হোক, আরব রাষ্ট্রগুলো ইরানের সাথে যুদ্ধে জড়ায়নি। কিন্তু যখন এই শান্তি আলোচনা হচ্ছিল, যুদ্ধবিরতি হলো, তখন হঠাৎ করে
সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা বলি ইউএই, তারা ইসরায়েলের সাথে মিলে এই লেবানন আক্রমণ চালিয়েছে। এটি মূলত মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আগামী 48 ঘন্টার জন্য মারাত্মক জটিল করে তুলেছে। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই দুটো শক্তিধর রাষ্ট্র, দুটোই ইসরায়েলের বন্ধু, দুটোই আমেরিকার বন্ধু, কিন্তু এই দুটোর সাথে আবার ব্যক্তিগত সম্পর্ক একেবারে অহিনকুল সম্পর্ক। তো সেক্ষেত্রে এই যে লেবাননে সংযুক্ত আরব আমিরাতের যে আক্রমণ, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির সমস্ত হিসাবকে আগামী 48 ঘন্টায় এলোমেলো করে দিয়েছে। এবার আমেরিকার ব্যাপারে আসি। আমেরিকার যে অভ্যন্তরীণ রাজনীতিতে 3 থেকে 4টি ঘটনার সামনে আসছে। যিনি এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তাকে দায়িত্ব দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দায়িত্ব থেকে চ্যুত করা বা তাকে বহিষ্কার করা, ইমপিচমেন্ট করা, এটা নিয়ে আমেরিকার যারা নীতি নির্ধারণী তারা কাজ করছেন। এবং এটা এত বেশি চলছে এবং ডোনাল্ড ট্রাম্পকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে মানে তছনছ করে দেওয়ার জন্য আমেরিকার সমস্ত যে শক্তিগুলো তারা একত্র হয়েছে। এবং গত সেই 3-4 দিন ধরে ভদ্রলোক একেবারে রীতিমতো স্টপ হয়ে গেছেন। তিনি কি আমেরিকার প্রেসিডেন্ট না আমেরিকার নাগরিক, তিনি কি বেঁচে আছেন না নেই, এটা বোঝা যাচ্ছে না। এবং তার স্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ, মেলানিয়া ট্রাম্প, সেটা দেখে বোঝা যায় যে ওই পরিবারের উপরে স্মরণকালের সবচাইতে যাকে বলা হয় ফ্রাস্ট্রেশন, যেটাকে বলা হয় সেটি, বা ডিপ্রেশন, সেটি যাচ্ছে। এবার আমাদের বাংলাদেশের ব্যাপারে আসি। বাংলাদেশে আগামী 48 ঘন্টাতে অনেকগুলো চমকপ্রদ ঘটনা যে ঘটবে তার কিছু নমুনা দেখাই। হঠাৎ করে আপনি দেখবেন যে একটি পীরের মাজারে আক্রমণ করে পীরকে মেরে ফেলা হলো। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি ম্যাটিকুলাস ডিজাইনের অধীন একটি ঘটনা। এবং হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, এইরকম প্ল্যান করে এই পীরকে হত্যা করা হয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো শাহবাগে যে সমকামীদের বৈঠক হচ্ছে, সমকামীরা বসে আছে, এটা উপলক্ষ করে সেখানে তৌহিদি জনতা যেভাবে একত্র হয়ে যে ঘটনা ঘটিয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অত্যন্ত পরিকল্পিত, প্ল্যান ওয়াইজ। এরপর জুলাই আগস্ট বিপ্লবী যারা ছিলেন ফ্রন্ট লাইনে, তারা, এরপরে ছোটন গ্যাং, তারা, মার্কিন ডিপ স্টেটের তথাকথিত যে সকল এজেন্ট রয়েছে, তারা গত 24 ঘন্টায় রীতিমতো যে সকল বিস্ফোরণমূলক কথাবার্তা বলছেন, যে সকল আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলছেন, এটি অতীতের যে কোনো রেকর্ডকে ব্রেক করেছে। একটা সময় দেখা গেল এই বিপ্লবীরা ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছেন, ভারতকে নিয়ে কথা বলেছেন। আর এ সকল কথাবার্তা বলার ক্ষেত্রে তাদেরকে দেশের বাইরে থেকে বিভিন্ন ইউটিউবার তারা ইনফ্লুয়েন্স করত। কিন্তু এইবার কোনো ইনফ্লুয়েন্সার নেই, কোনো ইনফ্লুয়েন্সাররাও কোনো কথাবার্তা বলছে না। কিন্তু দেশের ভিতর থেকেই বিভিন্ন জনে যারা রাজনীতির পোর্টফোলিওতে আছেন, পদপদবিতে আছেন, তারা বিভিন্ন যে ছাত্র সংসদ রয়েছেন, সেই ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা অসাধারণ কতগুলো শব্দ প্রয়োগ করে, ইঙ্গিতপূর্ণ কতগুলো কথাবার্তা বলে সরকারকে রীতিমতো তারা লাল কার্ড দেখাচ্ছেন। এই কাজ করলে সরকার পতন হবে, এই কাজ না করলে এই হবে। সরকারকে পাসপোর্ট করার জন্য, পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিপ্লবীদের পক্ষ থেকে। আর ভারত থেকে যে হেলিকপ্টার আসবে না, সে কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটে চলছে, তার সঙ্গে সঙ্গে তেলের সমস্যাটা বাড়ছেই।
সরকার প্রাণান্ত চেষ্টা করছে কথা দ্বারা, বার্তা দ্বারা, এবং এই সময়টিতে মানে সরকার এখানে যে স্যাক্রিফাইস করছে, তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন প্রায় ২,০০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার যে চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। পেট্রোল পাম্প কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানকার জনজীবন তছনছ। গাড়ি, মোটরসাইকেল শত শত, হাজার হাজার, কোথাও ২ কিলোমিটার, কোথাও ৪ কিলোমিটার, কোথাও ৫ কিলোমিটার, সেইগুলো তারা অপেক্ষা করছে। রাস্তাঘাট, অলি গলিতে গাড়ি শুধুমাত্র তেলের জন্য বসে আছে। অন্যদিকে সরকারের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা প্রাণান্ত চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তেল উদ্ধার করছে, এবং এটা রীতিমতো একটা সিন্ডিকেশনে পরিণত হয়েছে। এবং সরকারের যে রেগুলার কাজ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে রেগুলার কাজকর্ম, সেই রেগুলার কাজকর্ম বাদ দিয়ে তারা এখন এই জ্বালানি তেল কোথায় মজুদ রয়েছে আর জ্বালানি তেল কীভাবে দিচ্ছে এটা নিয়ে তারা ব্যস্ত আছে। ফুয়েল কার্ড করা, কিউআর পদ্ধতিতে তেল দেওয়া, অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া, এই কাজগুলো যত কিছু করা হচ্ছে না কেন, পুরো যে সাপ্লাই অ্যান্ড চেইন, জ্বালানি তেলের সাপ্লাই অ্যান্ড চেইন, এটা ভেঙে পড়েছে। আর এর সঙ্গে শুরু হয়েছে ভোজ্য তেলের, যাকে বলা হয় অভাব। এটা অভাব বলবো না কৃত্রিম অভাব বলবো, আমি এখন পর্যন্ত বলতে পারছি না, আমার কাছে তথ্য নেই। কিন্তু বাজারে বোতলজাত সয়াবিন তেল, যেটা রান্নার তেল, এটা পাওয়া যাচ্ছে না এবং অগ্নিমূল্য। এখানেও সরকারের যে সীমিত সামর্থ্য, তারা সেই ভোজ্য তেল যারা মজুত করতে না পারে প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। বাজারে আগুন লেগে গেছে। এমন কোনো দ্রব্যমূল্য নেই যেটি গত এক সপ্তাহে মারাত্মকভাবে বৃদ্ধি পায়নি। ফলে এই সকল বিষয় নিয়ে আগামী ৪৮ ঘন্টাতে প্রতিটি সেক্টরে পরিবেশ এবং পরিস্থিতি এখন যে অবস্থায় চলছে, উন্নতি না হয়ে অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। পার্লামেন্টের ভিতরে স্পষ্টতই যা কিছু হচ্ছে এটি স্বস্তিদায়ক নয়। বিরোধী দল ওয়াকআউট করেছে, আবার কবে যাবে এখন পর্যন্ত আমরা জানি না। জামাতের সভাপতি তিনি সরকারি দল সম্পর্কে ভীষণ রকম আপত্তিকর কিছু কথাবার্তা বলেছেন, এবং সেই সকল কথাবার্তায় যে তাদের যে বিশ্বাস, আস্থা, সম্পর্ক সরকারি দলের সাথে তারা আশা করেছিল বা আমরা আশা করেছিলাম, সেই জায়গা থেকে তারা বিচ্যুত হয়েছে, এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তারা রাজপথ আদায় করবে। এবং এতে করে সরকার ভয় পেয়ে গেছে। সরকার ভয় পাওয়ার পরে দেখলাম যে আগে যেখানে মূলত যে সমস্যাগুলো হয়েছে জুলাই সনদ নিয়ে, সংস্কার কমিশন নিয়ে, তো সেই বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন সাহেব, যাকে বলা হয়, সবসময় কথাবার্তা বলতেন। কিন্তু এখন সালাউদ্দিন সাহেবের ব্যাপারে বিরোধী দল, দেশ, দলের ভিতরে, মানে সরকারি দলের ভিতরে, এমনকি যারা ক্ষমতা নিউক্লিয়ার, সেখানেও নানা রকম নেতিবাচক কথাবার্তা হচ্ছে। এর ফলে কি হলো যে তিনি অনেকটা পিছিয়ে পড়েছেন। এবং যে বিষয়গুলো নিয়ে তিনি আগে উপযাচক হয়ে কথা বলতেন, সেই বিষয়গুলো নিয়ে আইনমন্ত্রী কথা বলছেন। এবং তিনি বলার চেষ্টা করছেন যে যে সকল অধ্যাদেশ জারি হওয়ার কথা ছিল, সেইগুলো, যে সকল অধ্যাদেশ জারি হয়েছিল সেগুলো হুবহু পাশ করা হয়েছে। মাত্র দুটো বিষয়, সেগুলো অধিকতর একটু পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো পাশ করা হবে, নতুন করে বিল এনে পাশ করা হবে। আর জুলাই সনদ এবং সংস্কার, এগুলো বিরোধী দলের কথা মতো সব কিছু হয়ে যাচ্ছে বলে এরকম একটা আশ্বাস তিনি দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই বিরোধী দলের কাছে তাদের যে আস্থা আছে, যে বিশ্বাস আছে, সেটা তারা হারিয়ে ফেলেছেন। অন্যদিকে দলের মধ্যে থেকে তাদের কাজকর্ম করার জন্য যে নৈতিক সাহায্য এবং সহযোগিতা দরকার, সেটি নেই। দলের লোকজন স্পষ্টতভাবেই তাদেরকে এখন বুড়ো আঙুল দেখাচ্ছেন। এর ফলে আগামী ৪৮ ঘন্টায় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এই দুইজন সম্পর্কে আপনারা নাটকীয় অনেক কিছু হয়তো দেখতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।